আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথন। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি আপনাদের বলেছিলাম যে ট্রাম্পের নীতিতে আমেরিকান যারা আছে তারা অত্যন্ত ক্ষুব্ধ এবং তারা যে কোনো সময় যা কিছু করতে পারে। আজকে আমাদের এখানে একটা খবর বেরিয়েছে, সেই খবরটা হচ্ছে নো কিংস মিছিলে জনস্রোত। মানুষ মনে করছে তিনি রাজার মতো ব্যবহার করছেন। ওয়াশিংটন থেকে শুরু করে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, টেক্সাস, বস্টন, ন্যাশভিল থেকে মিনিয়াপোলিস, সব কটা শহরে এই মিছিল হয়েছে। মিনেসোটা প্রদেশের মিনিয়াপোলিস সহ বাকি সব বড় শহরগুলো ছিল এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু। এই দাবি অন্তত 90 লক্ষ মানুষ রাস্তায় বেরিয়েছিলেন। পুলিশ প্রশাসনের তরফে অবশ্য এখনো সংখ্যা নিশ্চিত করা হয়নি। ইরান যুদ্ধ, অভিবাসন নীতি থেকে শুরু করে দৈনন্দিন জীবনের খরচ এক ধাক্কায় অনেকখানি বেড়ে যাওয়া, মূলত এই বিষয়গুলি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের শীর্ষকর্তাদের বিরুদ্ধে প্রতিবাদ দেখান মানুষ। আয়োজকদের বক্তব্য, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের স্বৈরাচারীর মতো শাসন করতে চান। প্রেসিডেন্ট ভাবি রাজার মতো আচরণ করছেন। তার মনে রাখা উচিত যে এদেশে গণতান্ত্রিক পরিকাঠামো এখনো ভোট হয়, আর এদেশের মানুষের কথাই শেষ কথা। নো কিংস র্যালির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তাদের কুশপুতুর অসংখ্য পোস্টার, প্ল্যাকার্ড হাতে ঘন্টার পর ঘন্টা জমায়েতে সামিল হয়েছে লক্ষাধিক মানুষ। আমি মেন অংশগুলো পড়ছি। লাখো মানুষ হেঁটেছেন ম্যানহাটনের দিকে। ওয়াশিংটন ডিসি লিঙ্কন মেমোরিয়াল আর ন্যাশনাল মল ছিল ভিড়ে পরিপূর্ণ। বিক্ষোভকারীদের মুখে ছিল পুট ডাউন দ্য ক্রাউন অ্যান্ড রেজিন চেঞ্জ বিগিনস অ্যাট হোম এর মতো স্লোগান। অনেক জায়গাতে বিক্ষোভে অংশ নিয়ে দেখা গেছে বিরোধী ডেমোক্র্যাট নেতানেত্রীরাও এই বিক্ষোভে অংশ নিচ্ছে। আমি বলেছিলাম যে ডেমোক্র্যাট রিপাবলিকান এখনো নামেনি, ডেমোক্র্যাটরা বিরোধিতা করছে এবং ডেমোক্র্যাটরা ওই মিছিলে রাস্তায় নেতানেত্রী যারা আছে তারা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে। আমেরিকায় ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে এবং ট্রাম্পের গ্রাফ আগে যেটা 36 ছিল সেটা নেমে এখন দাঁড়িয়েছে 29-এ। ক্রমশ পতন হচ্ছে। আর ট্রাম্প চাইছেন যে এই যে মিড টার্ম ইলেকশন, তার আগে তাকে কিছু একটা করে দেখাতেই হবে, নইলে তিনি ইমপিচমেন্টের মুখোমুখি হবেন। আমি আপনাদের বলেছিলাম যে ওর ধার হচ্ছে $38 ট্রিলিয়ন। এই যুদ্ধকে খিঁচতে পারলে, লম্বা করে খেঁচো, একদম ওই 50 ট্রিলিয়নে পৌঁছে যাবে। অলরেডি এই যে 1.5 মাসে, এই এক মাস কয়েকদিন হলো, তাতে 2 ট্রিলিয়ন কিন্তু বেড়ে গেছে। 40 ট্রিলিয়ন এখন ধার হয়ে গেছে মাত্র এই 1 মাসে। এত ধার বাজারে, এটা যদি এখন 8 মাস 10 মাস চালিয়ে যায় ইরান, তাহলে পরে ক্ষতির পরিমাণটা একবার ভাবুন। আমেরিকার অর্থনীতি কিন্তু ডুবে যাবে। কিন্তু ইরানকে কি ছেড়ে দেবেন ট্রাম্প ভাবছে ইরানকে আমি জব্দ করেই ছাড়বো। তা এখন কি করছে, এবার স্থলবাহিনী অভিযানের কথা ট্রাম্প ভাবছেন। একবার গিয়ে দেখো, তোমাদের এই যে জেরাল্ড ফোর্ড, আব্রাহাম লিঙ্কন, নিমিটজ, যে সমস্ত জাহাজগুলো আছে, রণতরী, বিশাল বিশাল রণতরী, এই যে জেরাল্ড ফোর্ডকে এমন মিসাইল মেরেছে, সে 1000 নটিক্যাল মাইল দূরে চলে গিয়েছে। এখন সে জাহাজ মোটামুটি বসে গিয়েছে। 16 মাস 18 মাসের আগে তার আর কার্যকরিতা থাকবে না, কারণ রানওয়েটাই নষ্ট হয়ে গিয়েছে। ওইটা দেখে এখন আব্রাহাম লিঙ্কনকেও আরো 800 নটিক্যাল মাইল পিছিয়ে দেওয়া হয়েছে। নিমিটজকে মাঝপথেই আটকে দেওয়া হয়েছে। তাহলে পরে তোমার সৈন্য যাবে কি করে? আর তুমি পাঠাবে 4.5 লাখ 4 লাখ সৈন্য পাঠাবে
4.5 লাখ সৈন্য পাঠানোর জন্য তুমি যে জাহাজ নিয়ে যাচ্ছ, সেই জাহাজ তো ভিড়বে, তারপর তো এবার 1000 কিলোমিটার পথ আছে, হেলিকপ্টার পৌঁছাতে পারবে? কতজন গিয়ে পৌঁছাবে? একটা হেলিকপ্টারে 1000 হেলিকপ্টার লাগিয়ে দাও, তাহলে কিন্তু তার আগেই কিন্তু যখনই প্যারাশুট করে নামবে তার আগেই কিন্তু গুলি করে করে দেবে। এখানে ইরান সরকারিভাবে বলেছে, ইরানের সরকারি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সে দেশে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিফাব বলেছেন, শত্রুটা প্রকাশ্যে আলোচনার কথা বলছে আর লুকিয়ে লুকিয়ে আক্রমণের কথা পরিকল্পনা করছে। ওরা জানে না আমাদের সেনা ওদের জন্য অপেক্ষা করছে, এলিয়ে আক্রমণ চালাবে, তাদের আঞ্চলিক সহযোগিতারও সাজা দেবে। মানে ওই আপনার যত উপসাগরীয় দেশগুলো রয়েছে, আমাদের সংকল্প এবং আত্মবিশ্বাস বাড়ছে, আমরা শত্রুর দুর্বলতা জানিও। দুর্বলতা মানে ওই যে সমস্ত উপসাগরীয় দেশগুলো রয়েছে এবং ইসরায়েল রয়েছে, সেইটা বলেছিলাম। বাঘকে খোঁচাস না, ঘুমিয়ে আছে থাক, তার লেজ ধরে টানাটানি করিস না। ইরানে অনেক সমস্যা আছে, ইরানে প্রচুর অত্যাচার হতো, এগুলো ঠিক, কিন্তু ইরান কিন্তু ধীরে ধীরে আবার স্বাভাবিক মানে সমাজ জীবনে ফিরে আসছিল। এখন কিন্তু মেয়েদের বোরকা পরে চলতে হয় না, মেয়েদের মাথার কাপড় দিয়ে দিলেই হয়ে যায়। এরকম টিভিতে আপনারা যদি মোবাইলে যদি আপনারা সার্চ করেন যে ইরান ট্রাভেল ব্লগ, আপনি দেখতে পাবেন ওখানে মেয়েরা কিভাবে, আপনি শুধু মেয়েদের চোখের দিকে তাকাতে পারবেন না এবং মেয়েদের ছবি তুলতে পারবেন না। এই হচ্ছে বাধ্যবাধকতা। এছাড়া আপনি করুন যা খুশি করুন, যা খুশি মানে অন্যায়টা না করে, তাদের আইন মেনে। কিন্তু ট্রাম্প তিনি ওসব মানেন না, তাকে কিছু করে দেখাতে হবে। এই করে দেখাতে গিয়ে ট্রাম্পের তো আরো মুখ পুড়বে, আমি প্রথম দিন থেকে বলে আসছি, আরো মুখ পুড়বে এবং দেশের অর্থনীতির 12:30 বাজিয়ে উনি ছেড়ে দেবেন। এই যে অর্থনীতি ডুববে না, ওই মিড টার্ম ইলেকশন আসা অবধি, মিড টার্ম ইলেকশন আস্তে আস্তে তো অক্টোবর নভেম্বর, মিড টার্ম ইলেকশন আসা অবধি যদি 1 মাসে $2 বিলিয়ন যদি তার হয়, ধার বেড়ে যায়, তাহলে 8 মাসে সেটা কোথায় গিয়ে পৌঁছবে? সুতরাং আমি হিসেবটা আমার ঠিকই ছিল যে ওকে টানলে পরে ও লম্বা একেবারে 50 ট্রিলিয়নে পৌঁছে যাবে, মুখ থুবড়ে পড়ে যাবে অর্থনীতি মুখ থুবড়ে যদি পড়ে যায়, তাহলে পরে সারা বিশ্বের উপরে দাদাগিরি বা ছড়ি ঘোরানো কিন্তু ট্রাম্পের বন্ধ হয়ে যাবে। ট্রাম্পের কেন, আমেরিকার যে প্রেসিডেন্ট আসবে তাকে কিন্তু এবার ভেবে চিনতে কাজ করতে হবে। প্রথম তো ভিয়েতনামে মার খেলো, তারপর আফগানিস্তানে একবার ল্যাচ গুটিয়ে চলে এলো। আপনারা তো দেখেছেন আফগানিস্তান, ভিয়েতনাম আপনারা দেখেছেন, এখন এই ইরান দেখুন। আমি বলেছিলাম ওপর থেকে বোমা মেরে শহরটাকে গুলিয়ে দেওয়া যাবে, কিন্তু ভেতরে পা না রাখলে, বুটস অন গ্রাউন্ডস না হলে কোনো দিন দখল করা যাবে না। আপনারা কি করেছে, ট্রাম্প কি করেছে, সব সময় 48 জনকে ঢুকিয়ে দিয়েছে, একে সহ, ধর্মগুরু সহ 48 জনকে, প্রতিরক্ষা মন্ত্রী সহ সবাইকে ঢুকিয়ে দিয়েছে মাটির নিচে। আর কোনো কিন্তু মানে উল্লেখযোগ্য লক্ষ্য অর্জন তিনি করতে পারেননি। ফলে এবার যদি উনি সৈন্য প্রবেশ করান, তাহলে কত বডি ব্যাগ যে পড়বে সে হিসেব হয়তো আপনি আমি জানবো না, কিন্তু একদিন না একদিন কিন্তু ওই ভিয়েতনামের মতো কিন্তু হয়তো 15 বছর 20 বছর বাদে হয়তো আমরা জানতে পারবো যে ইরানের যুদ্ধে কত বডি ব্যাগ পড়েছে। এই 6টা উপসাগরীয় অঞ্চলে যে কটা আপনার মিসাইল এবং ড্রোন মেরেছে, কত বডি পড়েছে, কত বডি ব্যাগ দেশে গেছে, সেটাও কিন্তু এই মিছিলের একটা মানে কারণ। যাই হোক, দেখতে থাকুন এখন। তবে আমেরিকা লম্বা যুদ্ধে ফেসে গেছে, ট্রাম্প বাবু এখন বেরোবার কোনো পথ নেই। তাহলে একেবারে হাত তুলে বলবো আমি স্যারেন্ডার করছি, আমি তাহলে বেরিয়ে যাচ্ছি, এই করতে হবে। আর না হলে পরে তাকে যুদ্ধ চালিয়ে যেতে হবে মুখ রক্ষার জন্য। আসসালামু আলাইকুম। দেখা যাক উনি কোনটা করেন। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি এবং সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী একজন অত্যন্ত আলোচিত
কিংবদন্তির নেতা। তাকে যদি সমালোচনা করতে চান, তাকে যদি নিয়ে যদি বিতর্ক করতে চান, তাও যেমন করতে পারেন। আবার তার রাজনীতির যে ইতিবাচক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করেন, তাহলেও আপনি আলোচনা করতে পারেন। ঘটনা যেভাবেই যাক না কেন, জীবদ্দশায় তিনি যেভাবে রাজনীতি করেছেন, অনেকটা সিংহ শার্দুলের মতো, মানে সিংহের বাচ্চার মতো, ড্যাম কেয়ার, বেপরোয়া। এবং সেই যে তার সঙ্গে আমার একান্ত ব্যক্তিগত সম্পর্ক ছিল। তিনি যে ব্যবসা বাণিজ্য করতেন আর আমার যে ব্যবসা বাণিজ্য, একই প্রকৃতির ব্যবসা বাণিজ্য, সেই সুবাদে তার সঙ্গে আমার সম্পর্ক ছিল। আবার আমি যখন সাংবাদিকতা করতাম, তখনও তার সঙ্গে ঠিক ওইরকম একজন রাজনীতিবিদের সঙ্গে একজন সাংবাদিকের যে ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, বয়সের বিস্তর ব্যবধান থাকা সত্ত্বেও জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে আমার সেই সম্পর্ক ছিল। অনেক বিষয় তার সঙ্গে আলাপ হয়েছে। রাজনীতির অন্ধর মহলের অনেক কথা তিনি বলেছেন, যা এই মুহূর্তে আসলে যেহেতু তিনি নেই, সেই কথাগুলো বলাটা ঠিক হবে না। তবে যে সকল কথাগুলো তিনি বাস্তবে বলেছেন, প্র্যাকটিক্যালি বলেছেন, এবং সারা দেশ তার সাক্ষী, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তার অনেকগুলো ভাষণ ছিল, বক্তব্য ছিল, যেগুলো রীতিমতো ওই জমানাতে ভাইরাল এবং এখনো পর্যন্ত রাজনীতির অঙ্গনে অমন সুন্দর করে কটাক্ষ করে কিংবা সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলার মতো দুঃসাহস, শক্তি অন্য কোনো রাজনীতিবিদদের নেই। তেলবাজি করা, মাথা নুয়ে থাকা, তারপর পদপদবীর জন্য কারো কাছে ধর্ণা দেওয়া, এই জিনিসগুলো তার মধ্যে ছিল না। তিনি তার আপন গুণে ব্যবসা করেছেন, তিনি তার আপন যোগ্যতায় রাজনীতি করেছেন, এবং তিনি তার কর্ম দ্বারা জনগণের মধ্যে অমরত্ব লাভ করেছেন। তার এলাকার জনগণ তাকে ভালোবাসত, প্রচণ্ডভাবে ভালোবাসত, এখনো ভালোবাসে। এবং কয়েকটি নির্বাচনী এলাকা, চট্টগ্রামের নির্বাচনী এলাকা, তিনি এবং তার পরিবারের যে আধিপত্য আছে তার প্রমাণ এবারে নির্বাচনে বহু চড়াই উতরাইয়ের পরেও তার ছোট ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে দল মনোনয়ন দিতে বাধ্য হয়েছে। আর তার সন্তান তারই মতো যে এখন আছে হুম্মাম, তো হুম্মাম কাদের চৌধুরী তারই মতো অনেকটা বেপরোয়া। এবং যারা ক্ষমতা রাজনীতি করেন তারা সাধারণত এই ধরনের সালাউদ্দিন কাদের চৌধুরী বা হুমাম কাদের চৌধুরী এদের মতো মানুষদেরকে বেশি একটা পছন্দ করেন না। কিন্তু এলাকার জনগণের যে ভালোবাসা এবং এলাকাতে তাদের যে আধিপত্য, সেখানে দল যদি তাদেরকে মনোনয়ন না দিত, তারা এমপি হয়ে আসতো, কিন্তু চট্টগ্রামের রাজনীতিতে সাকা চৌধুরীর পরিবারকে বাদ দিলে ওখানে বিএনপি রাজনীতি অনেকটা দুর্বল হয়ে যায়। ফলে কি হলো, রুমিন ফারহানার যেহেতু এরকম ব্যক্তি, এজ এ সিঙ্গেল রুমিন ফারহানা, তো সেক্ষেত্রে সালাউদ্দিন কাদের চৌধুরীর যে পারিবারিক যে ট্রেডিশন বা ঐতিহ্য, ইটস এজ এ ডাইনেস্টি গ্রেটার চট্টগ্রামে, তো ওটাকে বিএনপি অস্বীকার করতে পারছে না এখন, আর অতীতেও পারেনি। আর না পারার কারণে সে যখন সেই প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদায়, যখন হাওয়া ভবনের প্রচন্ড দাপট, খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তারেক জিয়া তখন রাজপুত্র রূপে পরিচিত, ঠিক সেই সময় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবকে কটাক্ষ করে তিনি তার সেই ভাইরাল বক্তব্য দিয়েছিলেন, আগে জানতাম কুকুরে লেজ নাড়ায়, আর এখন দেখছি লেজে কুকুর নাড়ায়। কল্পনা করতে পারেন কত বড় দুঃসাহস? এটা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছিল। ফলে ওই সময়টাতে দলের মধ্যে কি পরিমাণ রাজনীতি চর্চা হতো, কি পরিমাণ গণতান্ত্রিক যে বিধিবিধান ছিল, এটা কল্পনাই করা যায় না। তিনি আরেকটি সাক্ষাৎকারে বলেছিলেন যে বাংলাদেশে দুজন মহিলা আছেন, তো তিনি যে মহিলার কথা বলছেন তিনি কিন্তু সেই মহিলার উপদেষ্টা। এই মহিলা একজন সন্তান প্রেমে অন্ধ, বেগম জিয়াকে তিনি বলছেন, আর একজন মহিলা তিনি পিতার প্রেমে, পিতৃপ্রেমে অন্ধ। এরপর তিনি যখন শেখ হাসিনা ক্ষমতায়, তো একবার কি করলো, তার তখন জাহাজ ছিল, ওই সিঙ্গাপুর থেকে 3-4টে জাহাজ ছিল, ওইগুলো সব কন্টেনার আনা নেওয়া করতো। তো একবার শেখ হাসিনা তার সেই জাহাজ তল্লাশি করলো এবং খবর আসলো
যে তার জাহাজে সোনা চোরাচালান হয় এবং সেখানে বেশ কিছু স্বর্ণ পাওয়া গিয়েছে। এখন আপনি তো বুঝতেই পারেন যে সরকার চাইলে মিডিয়াগুলো ওভাবেই রিপোর্ট তৈরি করে। এই ব্যাপারে সালাউদ্দিন কাদের চৌধুরীকে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন যে ওনার চারিদিকে এত সোনা, ওনার এই চারিদিকে এত সোনা আছে, সেই সোনা বাদ দিয়ে আমার সোনার দিকে ওনার কেন এত নজর আসলো, আমার সোনার দিকে কেন নজর পড়লো, এটা আমি বুঝতে পারি না। সিটিং প্রাইম মিনিস্টার। তো এই ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী। তার আরেকটি সেই বিখ্যাত উক্তি, সোনা মিয়া লাল মিয়া, সোনাটাকে কেটে একটু লাল করে দাও। এই যে কাহিনীগুলো, এটা রাজনীতির একটা অসাধারণ স্যাটায়ার। আমাদের এই সংসদে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মোকাবেলা করার জন্য মানে সেখানে আওয়ামী লীগকে, সুরঞ্জিত সেনগুপ্ত, তারপরে তোফায়েল আহমেদের মতো ঝানু রাজনীতিবিদদেরকে সবসময় রেডি রাখতে হতো। এবং সেই সংসদ কতটা প্রাণবন্ত ছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী এবং তোফায়েল আহমেদ একবার ঝগড়া লাগলো সংসদে। তোফায়েল আহমেদ বললেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী রাজাকারের পুত্র, তার মরহুম আব্বা মুক্তিযোদ্ধাদের এবং জনগণের ধাওয়া খেয়ে কাপড় খুলে উলঙ্গ হয়ে পাহাড় পার হয়ে পালিয়ে গিয়েছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী দমার পাত্র নয়, তিনিও দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন যে আমার মরহুম আব্বাকে যে কথা বলেছেন, তো সেই ব্যাপারে তিনি আর কোনো কথা না বার্তা বলে তিনি বললেন যে লোক বলেছেন তিনি হলেন তামাকু বিক্রেতার পুত্র, তার বাবা তামাক বিক্রি করত, তামাকু বিক্রেতার পুত্র। আমি এই সংসদে প্রশ্ন করতে চাই, এই তামাকু বিক্রেতার পুত্র যে কোট পরে আছে, স্যুট পরে আছে, তার মূল্য হলো $5,000 ওই আমলে। আমার প্রশ্ন হলো মাননীয় স্পিকার, এই $5,000 কোট কিনে এই তামাকু বিক্রেতার পুত্র গায়ে দিয়ে এই সংসদে আসার সাহস পেল কি করে, আর টাকা সে কোথায় পেল? এই ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী। আমাদের এই সমাজে রাজনীতিতে এই যে সালাউদ্দিন কাদের চৌধুরীর জমানা, মানে উনি যেদিন থেকে সংসদ সদস্য হয়েছেন তখন থেকে আজ অবধি বহু কিংবদন্তির বক্তব্য রয়েছে। একইভাবে জনাব মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, তারপর তারও আগে শাহ আজিজুর রহমান, কে এম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, এরকম যারা পার্লামেন্টেরিয়ান রূপে বাংলাদেশে বেশ প্রসিদ্ধ অর্জন করেছেন, ওই পার্লামেন্টে তাদের যে বক্তব্যগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে। ওই বক্তব্যের বাইরে তারা বাইরে অর্থাৎ রাজপথেও তারা কিন্তু প্রচন্ড লড়াকু ছিলেন। রাজনীতিবিদের মতো চলতেন, রাজার মতো চলতেন। সালাউদ্দিন কাদের চৌধুরী একবার এমপি হলেন, তারপরে মন্ত্রী হলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এই মন্ত্রী অল্প কয়েকদিনের জন্য এরশাদের এই মন্ত্রী হলেন কেন? তো তিনি বললেন যে দেখো রনি, আমার একটা জিদ ছিল, এই দেশের পতাকার জন্য আমার বাবা অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। আমার একটা জিদ ছিল যে একদিনের জন্য আমার গাড়িতে এই দেশের পতাকা লাগাবো। ফলে এরশাদের পক্ষ থেকে যখন এরকম একটা সুযোগ এলো, অফার এলো, আমি কিন্তু অত রকম চিন্তা ভাবনা না করে সেটা নিয়ে নিয়েছি জেদ পূর্ণ করার জন্য। বেদম ভাবে তিনি কথা বলতেন, যখন যা মুখে আসে তাই বলতেন। তার একটা কথা আমার এক বন্ধুর কাছ থেকে শোনা, সেও একজন খুব বড় ব্যবসায়ী, শিপিং ব্যবসায়ী। তো চট্টগ্রাম থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আমার সেই বন্ধু আসছেন। তো এয়ারপোর্টে সালাউদ্দিন কাদের চৌধুরী তখন মেম্বার অফ পার্লামেন্ট, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, কয়েকজন পুলিশ বসে আছে, সালাউদ্দিন কাদের চৌধুরী আসছে। তো পুলিশ তারা দাঁড়ায় নাই, তারা বসে বসে সিদ্ধান্ত নিতেছে সালাম দেবে কি দেবে না, মানে হাত একটু উঁচু করছে বসা অবস্থায়, আবার নামিয়ে ফেলছে। তো এই অবস্থায় সালাউদ্দিন কাদের চৌধুরী তাদেরকে ডাকলেন যে এদিকে আসো। তারপর বললেন যে তোমরা কি আমার চেয়েও বড় বেয়াদব হয়ে গেছো? তোমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে আমি হলাম বাংলাদেশের শ্রেষ্ঠ বেয়াদব, তো তোমরা কি আমার চেয়েও বেয়াদব হয়ে গেলা? এই যে সামনে থেকে যাচ্ছি এইভাবে হাত অর্ধেক অর্ধেক উঁচু করছো, পারলে বাপের বেটার মতো বসে থাকো, হাত উঠানোর দরকার নাই। আর যদি না পারো বাপের বেটার মতো সালাম দাও,
মাঝে মাঝে কি অবস্থা, তো বোঝার চেষ্টা করেন পুলিশের সেই কনস্টেবলগুলোর অবস্থা কোন পর্যায়ে ছিল। এতদিন পরে সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা মনে পড়লো এই কারণে যে আমাদের রাজনীতির অঙ্গনে নিঃসীম নীরবতা চলছে। সংসদের ভিতরে বা বাইরে রাজনীতির সমতা নেই, রাজনীতির নিয়ন্ত্রণ নেই, রাজনীতির যে ব্যালেন্স বলা হয়, ভারসাম্য, সেটি নেই। অনেক ক্ষেত্রে শূন্যতা রয়েছে। যে কথা শুনছি সে কথা শোনার নয়, যে কথা বলছি সে কথা বলার নয়, যা কিছু হচ্ছে তা হওয়ার নয়। অদ্ভুত উটের পিঠে দেশ সওয়ার। পার্লামেন্টে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এখন প্রধান বিরোধী দল, যারা গত 17 মাস ধরে প্রচন্ডভাবে আত্মবিশ্বাসী ছিলেন তারাই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উপর তাদের যে আধিপত্য ছিল, প্রচন্ড আধিপত্য ছিল, সেই আধিপত্য দিয়ে তারা এই দেশটা মূলত তারাই চালিয়েছেন। তো সেই অবস্থায় যে এখন আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টি নেই, দেশে কোনো শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন কারো কোনো বক্তব্য নেই, মন্ত্রীরা নতুন নতুন মন্ত্রী যে যার মতো করে বলছে, পার্লামেন্টে চলছে যা কিছু হচ্ছে, এই বিতর্ক আমাদের ভালো লাগছে না। প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতেই অদক্ষতার ছাপ, ছোটখাটো সমস্যা পাহাড়ের মতো আমাদের উপর চেপে বসেছে। অথচ যদি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকতো, দেশে সালাউদ্দিন কাদের চৌধুরীদের মতো মুখরা রাজনীতিবিদরা থাকতেন, ব্যাকবোনওয়ালা রাজনীতিবিদরা থাকতেন, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি সরকারি দলে, কি বিরোধী দলে, ডাজ নট ম্যাটার, চটাং চটাং কথা বলতেন, সরকারের ভিত্তি কেঁপে উঠত, বিরোধী দল বিতর্কে নামার জন্য উত্তেজিত হয়ে পড়ত, দেশের মধ্যে একটা ট্রান্সপারেন্সি চলে আসতো। কিন্তু এখন কে বলবে তেল নিয়ে তেল ইসমাতি হচ্ছে, কে বলবে চাঁদাবাজি নিয়ে কি হচ্ছে, সেই চাঁদার ভাগ কোথায় কোথায় যাচ্ছে, কে বলবে সেই কে কোন জায়গাতে কাকে কিভাবে নাড়াচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।